আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা কারণেই তারেক রহমান। গুম মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক, বিচারপতি মইনুল ইসলাম। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে, সালাউদ্দিন। নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক। রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ১২৭ কোটি টাকা আত্মসাৎ করেন শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি। কুমিল্লার ১৪ গ্রামে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষ, আহত ১০। সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা রোববার থেকে। পে স্কেলের দাবিতে রোববার থেকে ৩ দিনের কর্মসূচি। জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। বাংলাদেশকে বাদ দিয়ে হুমকির মুখে ভারতের টি-20 বিশ্বকাপ, দ্য গার্ডিয়ান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে বিএনপি ছাড়া এমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল দেশে নেই। কাজেই মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে, মানুষ তার উপরেই ভরসা করে যার উপরে ভরসা করা যায়, মানুষ তাকেই ভরসা করে যে বিপদের সময় মানুষকে ফেলে রেখে পালিয়ে যায় না। শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কেউ যেন ষড়যন্ত্র করে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করতে না পারে, জয় ছিনিয়ে নিতে যেতে না পারে। আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখলেই বলবেন গুপ্ত তোমরা। তারা ১৬ বছর মানুষের অধিকার আদায়ে মাঠে ছিল না। তারেক রহমান বলেন, বিগত সময়ে ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে দেশের হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুম খুনের শিকার হয়েছে। তাই আগামী দিনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জবাব দিতে হবে। গুমকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে একে মৃত্যুর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, গুমের ক্ষেত্রে পরিবারকে এমন এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয় যা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। রবিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মিলনায়তনে আয়োজিত বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি একটি পর্যালোচনা শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যরা শোক প্রকাশ করতে পারেন, দাফন কাফনের মতো সামাজিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, কিন্তু গুমের ঘটনায় পরিবার জানতেই পারেন না তাদের প্রিয়জন কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা। এই অনিশ্চয়তাই গুমকে আরও ভয়াবহ করে তোলে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। শনিবার প্রচারণার ৮ম দিনে চকরিয়া পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে প্রচারণা চালাচ্ছেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিলে এবার দেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন কেউ আমাদের ভোটাধিকার হরণ করতে না পারে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এবারের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় পর্যবেক্ষকদের তালিকায় যুক্ত হচ্ছে প্রভাবশালী বিভিন্ন সংস্থা ও দেশ। প্রেস উইং থেকে জানানো হয়, ইসলামী সহযোগিতা সংস্থাগুলো ৬টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন। পরিসংখ্যান অনুযায়ী বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের পর্যবেক্ষক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছিল, সেই তহবিলের 127 কোটি টাকা ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেছেন রানা প্লাজা সার্ভাইভার্স অ্যাসোসিয়েশনের নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে 300 জন ক্ষতিগ্রস্ত শ্রমিককে নিয়ে গঠিত সংগঠন রানা প্লাজা সার্ভাইভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা তাদের বঞ্চনা ও দুঃখ দুর্দশার কথা নিয়ে কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রানা প্লাজা সার্ভাইভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। শনিবার বেলা 11:30টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে, যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ শেষে ফেরার পর কুমিল্লার 14 গ্রামে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জামাত। এ ঘটনায় উপজেলা বিএনপির সহ সভাপতি সহ উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে 14 গ্রাম HJ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামাত আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশ শেষে ফেরার পর দুপুরে হাটবাইর এলাকায় জামাত বিএনপির সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর বিএনপি দাবি করছে, সমাবেশ থেকে ফেরার পথে জামাত শিবিরের নেতাকর্মীরা হাটবাইর গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানের বাড়িতে হামলা করে। এর সূত্র ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উপজেলা বিএনপির সহসভাপতি সুলাইমান চৌধুরী ও তার গাড়ি চালক মামুন আহত হন। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে রোববার 1 ফেব্রুয়ারি থেকে টানা 9 মাস পর্যটন ভ্রমণ বন্ধ থাকছে। শনিবার চলতি মৌসুমের শেষ দিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্তে দ্বীপের পর্যটন নির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণত প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত থাকলেও এবার সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে পর্যটকদের রাতযাপনও নিষিদ্ধ ছিল। পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবিতে 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে 2 ঘণ্টাব্যাপী অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করবে সরকারি চাকরিজীবীরা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিল করার আলটিমেটাম দেওয়া হয়েছে। নবম পে স্কেল ও 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। 30 জানুয়ারি সকাল 10টায় নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ধানেশীষের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহকে ফুলের তোড়া দিয়ে সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার সকাল 10:30টায় রামকৃষ্ণদী শেখ মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ সময় তারা আবদুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যোগদানকারীরা জানান, ধানের শীষকে নির্বাচিত করতেই জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে ICC। সেটাই এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ভারতের জন্য।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তই এখন ভারতের অলিম্পিক আয়োজনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, এমনটাই জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে। এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি, উল্টো ভারত খেলতে বিসিবির সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির কথায় নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিষয়টি তাই শুধু ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি, ক্রিকেট মাঠের উত্তেজনা ছাড়িয়ে এবার কূটনীতির আঙিনায় প্রভাব ফেলেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।